হ্যালো রচনাদি, কেমন আছেন? একটু ডক্টর দেখান, সুস্থ থাকুন, ভালোভাবে কথা বলুন। আপনার তো মনে হয় কিছু একটা প্রবলেম চলছে। যাই হোক, আপনার যে ফেস ভ্যালু, প্লেস ভ্যালু ইউজলেস, মানে এগুলো না আমরা মানে ওই অঙ্কের মাধ্যমে পড়েছি, ফেস ভ্যালু আর প্লেস ভ্যালু। তো আপনার এই অঙ্কটা একটু অন্যরকম। কি না, আপনি বলেছেন যে মমতা ব্যানার্জি হুগলিতে তো দাঁড় করাতে পারতো গড়িয়াহাট বালিগঞ্জের কাউকে। হ্যাঁ, দাঁড় করাতে পারতো, সেও জিতে যেত। কেন? স্রোত ছিল তখন তৃণমূলের, জিতে যেত। আপনার ওই তৃণমূলটা জেতার জন্য আপনার ফেসটাকে ইউজ করেনি। অ্যাকচুয়ালি ওই যে আপনি দিদি নাম্বার ওয়ান করতেন না, মমতা দিদি বলেছে রচনা তুমিও চলো নেমে যাও, তখন আপনি লোভটা ঠিক সামলাতে পারেননি। মানে দিদি নাম্বার ওয়ান করছেন, আপনি এত পপুলার শো, এত টাকা, আবার আপনি একটা সংসদ হবেন, সেখানেও এত টাকা, মানে দুটো অ্যাকচুয়ালি মানুষের লোভ থাকে জানেন তো, এটা নর্মাল জিনিস, যত পায় তত চায়। তো আপনারও ঠিক একই রকম হয়েছিল। রচনাদি, আপনি সংসদে আছেন, আপনার দলকে ভালো লাগেনি, আপনি দলের সম্বন্ধে বলছেন, সেটা আপনি দলকে জানান, কিন্তু আপনি এই যে দল ভাঙার পরে আপনি যে কথাগুলো সংবাদ মাধ্যমে এসে বলছেন, এগুলো হচ্ছে অসুস্থতার কারণ। মানে আপনি যখন জয়েন করেছিলেন তখনও ঠিক অসুস্থতা ছিলেন, না হলে কেউ এত একটা সুন্দর অভিনেত্রী, আপনার এত পরিচয়, আপনাকে মানুষ এত ভালোবাসতো, আপনি ওই যেদিন ওই নেত্রী হওয়ার কথা ভেবেছেন সেদিন থেকেই মানুষ কিন্তু আপনাকে মেনে নিতে পারেনি। আপনি কি করলেন? মমতা ব্যানার্জি বললো এই চল চারতলা থেকে ঝাঁপতে, আপনি দিয়ে দিলেন। এই চল আগুনে পা দে, দিয়ে দেবেন? আপনি তো সুস্থ মানুষ একজন, আপনি দিদি নাম্বার মানে এত এত কিছু প্রোগ্রাম করেন, এত মানুষকে জ্ঞান দেন, এত মানুষের জ্ঞানী জ্ঞানী কথা শোনেন। হ্যাঁ, তো আপনার মনে হলো কেন যে আমি সংসদ হয়ে দাঁড়াবো, মানুষের জন্য কাজ করব? হ্যাঁ, এইসব অসুস্থতার কারণ। মানে তখনও আপনি অসুস্থতা হয়ে জয়েন করেছিলেন, শুধু তৃণমূলের স্রোতে পেয়ে গেছেন, আর এখনই যে কথাগুলো বলছেন এগুলো অসুস্থতার কারণ। কেন জানো তো? বাড়ির গোড়ায় যখন ডিম থেরাপি দাঁড়িয়ে থাকে না, হ্যাঁ, তখন মাথা কিছু কাজ করে না, মাথা ভেতরে সব নার্ভ অর্গান সব একটার সাথে একটা না ডিসকানেক্ট হয়ে যায়। আপনার হচ্ছে সেই, মানে আপনি কি মুখে বলছেন, কি বলতে চাইছেন আপনি নিজেই জানেন না। ঠিক আছে, আপনি যে এই কদিন ধরে অনেক কিছু বলেছেন, কিন্তু এই যে সংবাদ মাধ্যমে বলছেন না যে আপনার মমতা ব্যানার্জি আপনাকে ইউজ করে ফেলে দিয়েছে, একদম না। আপনি মমতা ব্যানার্জিকে বরং ইউজ করেছেন, আপনি লোভী হয়ে, আর দিয়ে আপনি বরং এখন ছুঁড়ে ফেলে দিয়েছেন। হ্যাঁ, আপনি বলেছেন আমি কেন এমপি পদ ছাড়বো। এমপি পদ আপনাকে ছাড়তে হবে না। আপনি এক কাজ করুন, আপনি একটা নির্দল একটা কিছু হাতি ঘোড়া ব্যাং কিছু একটা নিয়ে আপনি হুগলিতে গিয়ে জিতে আসুন। আপনার ওই ফেসটা দিয়ে না সব ভোট দেবে। আপনি একটু দেখুন যে কে আপনাকে ভোট দেয়, একটাও দেবে না। আপনি বুঝতে পেরেছেন? আপনি হেরে গেছেন, ঠিক আছে, দল হেরে গেছে, আপনি মেরুদণ্ডটা সোজা রেখে সুন্দরভাবে আপনি প্রেজেন্ট করুন। দল হেরে গেছে তো কি হয়েছে? মানুষের কি সব সময় জিততে হবে এরকম কোনো কথা আছে নাকি? মানে কি দিদি নাম্বার ওয়ান নাকি সারা বছর আপনাকে করতে হবে? দেখলেন তো আপনার লোভ, আপনার উদ্ধত, আপনার এটাকে দিদি নাম্বার ওয়ান থেকে আপনাকে তাড়িয়ে দিল। কেন জানেন তো? আপনি যে কখনো কখনো যে মাথার ভীমরতি হয়, মানে কখন কি বলেন সেটাও দিদি নাম্বার ওয়ান বুঝে গেছিল। না হলে আপনি বলুন, এতদিন তো করছিলেন, আপনি যেই এই তৃণমূলের দল হেরে গেল, আপনি যেরকম ধরনের কথাবার্তা বলেছেন সংবাদ মাধ্যমে, সেটা না ওয়াচ করেছে, সেটা বুঝে গেছেন আপনি কি ধরনের মানুষ। আপনাকে দিয়ে এসব চলবে না। ওই জন্য স্বস্তিকা বলেছে সবার পেছনে একটা বাস আছে। অবশ্যই কথা শুনতে ভালো লাগেনি, যদিও মানে যদিও স্বস্তিকা একটু ঠোঁটকাটা একটু কথা বলে, ঠিক আছে, কিন্তু আপনি না প্লিজ আর অপমান নিজেকে করবেন না। নিজেকে করছেন, এই যে কথাগুলো যেগুলো সংবাদ মাধ্যমে বলছেন না, নিজেকে আপনি অপমান করছেন, নিজের যে আদর্শটাকে আপনি নষ্ট করে দিচ্ছেন। আপনার যদি সৎ সাহস থাকে, আপনি যদি মনে ফেস ভ্যালু, সেইটা যদি সৎ সাহস থাকে, প্লিজ আপনি এমপি পদটা ছেড়ে দিন, ঠিক আছে, দিয়ে কোনো একটা নির্দল দলে জয়ী হয়ে দিয়ে আপনি ফেস ভ্যালুটা দেখান যে আমাকে ফেস দেখে দিয়েছে। একদম না। আজকে বিজেপির কে দেখুন,
কাদেরকে নামিয়েছিল ভোটে একটু দেখুন লিস্টটা, কারা কারা জিতেছে। সবাই জিতেছে, কেন জানেন তো, একটা সময় একটা পাল্টানোর স্রোত আসে। এটাই হচ্ছে রাজনীতি। তা আপনি রাজনীতিটা একটা সুস্থ কেন কি, মায়ের আঁচল, মমতা ব্যানার্জির ছায়ায় আমরা বড় উঠেছি, মমতা ব্যানার্জির আঁচলের নিচে, কত সুন্দর সুন্দর ভাষা আপনি বক্তৃতা দিয়েছেন। তা এখন সেই আঁচলটা নিয়ে মুখ মুছতে ইচ্ছে করছে না তো, তাহলে নিজের আঁচলটা দিয়ে মুখ মুছুন, দিয়ে নিজেকে আয়নার সামনে দাঁড়িয়ে দেখুন যে আপনি কি কি বলছেন, কাকে বলছেন, কেন বলছেন। আপনি নিজেকে আয়না দিয়ে জিজ্ঞেস করুন, দিয়ে বলুন। আপনি সুন্দর করে কথাবার্তা বলতে শিখুন। শতাব্দী রায় অনেক কিছু বলেছেন, কিন্তু আপনার মতো ঠিক ওরকম বলেনি। শতাব্দী রায় অনেক কিছু বলেছেন, কিন্তু তারপরেও কিন্তু কদিন আগে তিনি বলেছেন যে আমার মনের ভেতরে কিন্তু এখনো তৃণমূল আছে, আমি দিদিকে ভালোবাসি। হ্যাঁ, কিন্তু সামাও কোনো রিজনে আমি ওখান থেকে বেরিয়ে এলাম। সে পড়েছে তার মতো করে, কিন্তু আপনি যেগুলো বলছেন না, ছুটছেন না রচনাদি, আসলে সবার খুব বিরক্ত লাগছে। কারণ দিদি নাম্বার ওয়ান দেখে আমরা অভ্যস্ত তো, এত কঠিন কঠিন মানুষদের সাথে আপনি দিদি নাম্বার ওয়ানে মঞ্চে ওদের কথা শুনেছেন, সুন্দর সুন্দর করে মেসেজ আমাদেরকে উপহার দিয়েছেন। আপনার এই নোংরা রাজনীতি করতে ইচ্ছা করছে না? কি হয়েছে, মানুষ নাকি 2-4 দিন ডিম থেরাপি করবে, ডিম মারবে, চোর বলবে, তাতে কি হয়েছে? আপনি জেনে শুনে গেলেন আগুনে পা দিতে, আর এখন বলছেন না আমি ইউজলেস। আপনি ওই দিদি নাম্বার ওয়ানের পরের থেকে, যতদিন থেকে রাজনীতিতে গেছেন, আপনি ইউজলেস অ্যাকচুয়ালি। মানুন না না মানুন, এই আয়নায় গিয়ে আজকে রাত্রেবেলা দাঁড়িয়ে দেখুন। আমার কথাগুলো আপনার কাছে পৌঁছাবে না, তবে আমার প্রচন্ড রাগ হচ্ছে। মানে আপনার যেরকম অ্যালার্জি হচ্ছেন ভেতরে, মুখ থেকে যা চাপাত 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 যা আসছে ভুলভাল বলছেন, হ্যাঁ ঠিক আমারও হচ্ছে। জানেন, আপনার এই কথাগুলো শুনে না আমার চিবিচ্ছি রয়েছে, রাত্রে ঘুমোতে পারলাম না, সেই জন্য চলে এলাম এখানে। গুড নাইট, ভালো থাকবেন, না সুস্থ থাকবেন, আর একটু ভালো ভালো কথা বলুন, নোংরামি রাজনীতি করবেন না। রচনা ব্যানার্জি, আপনাকে আমি চ্যালেঞ্জ করলাম, চ্যালেঞ্জ। আপনি যে উল্টো পাল্টা মার্কেটে বলে বেড়াচ্ছেন, এর এগেনস্টে আপনার সম্বন্ধে ভিডিও তৈরি করতে বাধ্য হলাম। আপনি বলতে চাইছেন যে মমতা ব্যানার্জি ফ্যাক্ট নয়, দিদি কোনো ফ্যাক্ট নয়। ফ্যাক্ট আমি অভিনেত্রী, তাই মানুষ আমাকে দেখেছে, ভোট দিয়েছে। তো বলছি রচনা ব্যানার্জি, আপনাকে চ্যালেঞ্জ করে জানালাম যে আপনি কোনো একটা কাউন্সিলর পদে এই মুহূর্তে কোনো জায়গায় দাঁড়িয়ে আপনি অন্য প্রতীক নিয়ে, সেই যে কোনো প্রতীক হতে পারে, তালপাতা হোক, শালপাতা হোক, বেলপাতা হোক, যে কোনো পাতা নিয়ে আপনি দাঁড়িয়ে আপনি জিতে দেখে দিন যে হ্যাঁ তবে বলবো হ্যাঁ তোমাকে, তাহলে আপনার সঙ্গে আমি দলটা করবো, আমরা করবো সকলে। আপনি দিদির কাছে সমস্ত রকম সুবিধা নিয়ে, সমস্ত রকম দিদির জন্য উন্নয়নের কথা আপনি আউড়িয়ে, উন্নয়নের কথা আপনি মার্কেটে বলে, উন্নয়নের সমস্ত কিছু ইতিহাস নথিপত্র মার্কেটে যখন ভোটের প্রচারে বেরিয়ে আপনি বলতে লাগলেন, তখন আপনার মনে ছিল না যে রচনা ব্যানার্জির দমে জিতছি? তখন আপনি কেউ বলতে পারেননি যে এই রচনা ব্যানার্জির সিনেমার অ্যাক্টর বলে আজ আমাকে ভোট দিন? তখন কেন বলেছিলেন তৃণমূলের জোড়া ফুল চিহ্নে ভোট দিন? আর তার সমর্থন নিয়ে, তার ভোটে জিতে আজ আপনি বড় বড় ডায়লগ মেরে বেড়াচ্ছেন। ন্যূনতম আপনার মানবিকতা বোধ নেই, ন্যূনতম আপনার লজ্জা নেই, ন্যূনতম আপনার বেহায়াপনা। আপনি যেভাবে মার্কেটে এভাবে প্রচার করছেন, তার লজ্জনীয়, নিন্দনীয়। কয়েকদিনের মধ্যে আপনাকে দেখুন দিদি নাম্বার ওয়ান থেকে হাঁটিয়ে দিল। চলো চলো চলো, এ ধরনের মেয়েদেরকে, এ ধরনের নায়িকাদেরকে আমাদের স্থান নেই। আজ স্বস্তিকাকে জায়গাতে বসিয়েছে। এ ধরনের অভিনেত্রী শুধুমাত্র সিনেমাতেই প্রয়োজন, রাজনীতিতে নয়। রাজনীতি অন্য কিছু খেলা, রাজনীতি বুদ্ধিমান চাণক্যর খেলা। আপনি যে কোনো ধরনের সুবিধা নিলেন এই তৃণমূল সরকারের কাছ থেকে, আর আপনি আজকে গদ্দারি মির্জাফর করে এখান থেকে বেরিয়ে গিয়ে অন্য কোনো দলের সঙ্গে মিশিয়ে গেছেন। লজ্জা করল না? লজ্জা করল না? যারা তৃণমূল কংগ্রেসে যারা ভোট দিল তাদেরকে আপনি প্রতারিত করলেন। আপনি একটা প্রতারক, আপনি একটা নাটকবাজ। আপনাদের মতন মেয়েরা এই রাজনীতিতে এসে রাজনীতির রং পুরো পাল্টিয়ে দিচ্ছেন। আপনাদের লজ্জা করা উচিত ছিল।
অভয়ার মা বলেছে এখন তো ন্যায়ের শাসন প্রতিষ্ঠা হয়েছে, তাহলে সিবিআই এর হাত কে বেঁধে রেখেছে? কাকিমা, আমরাও তো এই প্রশ্নটাই করছিলাম যে সিবিআই এর হাত কে বেঁধে রেখেছে, কিন্তু আপনি কিছুতেই শুনলেন না। দেখুন, এখন আপনাকেও এই প্রশ্নটাই করতে হচ্ছে, কে এদের হাত বেঁধে রেখেছে?